সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। আর আপনাদের সবার সঙ্গে আছি আমি বনেকুর মুস্তাফা, কানাডা টরন্টো থেকে। বাণিজ্য যুদ্ধের দামামা বাজছে বিশ্বে। এবারে এর আঁচ পৌঁছালো আটলান্টিকের পারে। সম্প্রতি কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে 35% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 অগস্ট থেকে কার্যকর হবে এই শুল্ক। শুধু কানাডাই নয়, গেল এক সপ্তাহে ট্রাম্পের শুল্ক নোটিশ পেয়েছে আরও 21 দেশ। এসব দেশের উপর 15 থেকে 20% হারে চাপানো হয়েছে বাড়তি শুল্ক। কানাডিয়ান পণ্যের উপর আবারও 35% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 আগস্ট থেকে নতুন শুল্ক আরোপের কথা জানিয়েছেন তিনি। কিছুদিন আগেই আলোচনা ও শান্তিপূর্ণ চুক্তির পথেই হাঁটছিল দুই দেশ। ডিজিটাল কর বাতিল করে সহ অবস্থানের পথে পা বাড়ায় অটোয়া। এমন এক সময় এলো এই ঘোষণা। নিজ সামাজিক যোগাযোগ ট্রুথ সোশ্যালে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে লেখা এক চিঠি পোস্ট করেন ট্রাম্প। এই চিঠিতে জানান শুল্কের কথা। এর আগেও কানাডার কিছু পণ্যে 25% শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। এছাড়া বিশ্বব্যাপী স্টিল, অ্যালুমিনিয়াম ও গাড়ি শিল্পে শুল্ক আরোপ করে দেশটি। ট্রাম্পের দাবি, আরোপিত শুল্কের প্রভাব ইতোমধ্যে কানাডায় পড়তে শুরু করেছে। এ নিয়ে কানাডা, জাপান, ব্রাজিল সহ আরও 23 দেশের ওপর 20 থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। কপার বা তামার উপর সরাসরি 50% শুল্ক আরোপের কথাও বলেছেন তিনি। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ও আরেক প্রতিবেশী মেক্সিকোর ওপরেও চাপানো হয় 35% শুল্ক। এসব দেশের ওপরও 1 আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের শুল্ক নীতি কার্যকর হলে কানাডার অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে এবং সামগ্রিকভাবে বেকারত্ব ও বড় ধরনের অর্থনৈতিক মন্দার শঙ্কা রয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাঙ্ক্ষিত গন্তব্য দেশ কানাডা। উন্নত মানের জীবনযাপন, নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগের জন্য দেশটিতে অভিবাসনের স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু এখন বদলেছে সে চিত্র। এবছর কানাডায় আশঙ্কাজনকভাবে বেড়েছে দেশ ত্যাগের হার। সরকারি পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিক্স কানাডার তথ্য মতে 2025 সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে কানাডা ছেড়েছেন 27,000-এর বেশি মানুষ। 2017 সালের পর যা সর্বোচ্চ। 2025 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কানাডা ছেড়েছেন রেকর্ড সংখ্যক মানুষ। স্ট্যাটিস্টিক্স কানাডা প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী এই সময়ের মধ্যে 27,086 জন কানাডিয়ান নাগরিক ও স্থায়ী বাসিন্দা দেশ ছেড়েছেন। এই সংখ্যা 2017 সালের পর দ্বিতীয় সর্বোচ্চ এবং 2024 সালের তুলনায় প্রায় 3% বেশি। বিশ্লেষকরা বলছেন এটি চলতি বছরের একটি প্রাথমিক চিত্রমাত্র, কারণ সাধারণত তৃতীয় প্রান্তিকে দেশত্যাগের হার সবচেয়ে বেশি হয়ে থাকে। অন্যদিকে একই সময়ে কানাডায় ফিরে এসেছে 9,786 প্রবাসী, যা 2024 সালের তুলনায় সামান্য বেশি। স্ট্যাটক্যানের প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দেশত্যাগের হার উদ্বেগজনক হারে বেড়েছে। 2025 সালের প্রথম 3 মাসে 2,09,400 জন অস্থায়ী বাসিন্দা কানাডা ছেড়েছেন, যা 2024 সালের তুলনায় 54% বেশি। এ তালিকায় বেশিরভাগই আন্তর্জাতিক শিক্ষার্থী ও ওয়ার্ক পারমিটধারী। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি অস্থায়ী বিদেশি শ্রমিক ও আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার পরিকল্পনার ঘোষণা দেন, যা এই প্রবণতাকে আরও বাড়িয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। স্ট্যাটক্যানের আরেকটি গবেষণায় দেখা যায়, কানাডা ছেড়ে আসা বেশিরভাগ মানুষের গন্তব্য যুক্তরাষ্ট্র, ইতালি, পর্তুগাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন ও মেক্সিকো। তুলনামূলক কম ব্যয়ের জীবনযাপন, অনুকূল আবহাওয়া ও ডিজিটাল নোম্যাড ভিসার সুযোগ গ্রহণ করাই তাদের পছন্দের কারণ। ভারতের বিনোদন জগতের অন্যতম পরিচিত নাম কপিল শর্মা। বর্তমানে দেশটিতে জনপ্রিয়তার শীর্ষে আছেন পাঞ্জাব থেকে উঠে আসা এই কমেডিয়ান। কিছুদিন আগে কানাডায় রেস্টুরেন্ট ব্যবসায় পা রাখেন তিনি। ব্রিটিশ কলম্বিয়ায় চালু করেন ক্যাপস ক্যাফে। কিন্তু উদ্বোধনের কয়েকদিনের মাঝে খালিস্তানপন্থীদের এলো পাতারি গুলির মুখে পড়ে ক্যাফেটি। কারণ জানা না গেলেও প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অতীতের কিছু মন্তব্যের জেরেই খালিস্তানিদের রোষানলে পড়েন তিনি। কানাডায় নতুন জীবন শুরু করতে গিয়ে যেন দুঃস্বপ্নের মুখোমুখি ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা।
দায় স্বীকার করে খালিস্তানি সংগঠনের সাথে যুক্ত হরজিত সিং লাড্ডি। জানা যায়, এবার শিখ ফর জাস্টিস সংগঠনের কর্ণধার গুরপাঠওয়ান সিং পুন্নুর হুঙ্কার দিয়েছেন কানাডার ব্যবসা গুটিয়ে ভারতে ফিরে যেতে হবে কাপিলকে। এ বিষয়ে পন্নু বলেন, কাপিল বা অন্য মোদি অনুগত ব্যবসায়ীদের জায়গা নয় কানাডা। কানাডা উগ্র হিন্দুত্ববাদীদের আদর্শকে সমর্থন করে না বলেও জানান তিনি। গত কয়েক বছরে কৌতুক শিল্পী কাপিলের কিছু কথা পছন্দ হয়নি হরজিত সিং লাড্ডির। এ কারণে ক্যাফেতে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি কাপিলকে তার আপত্তিকর বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ারও নির্দেশ দিয়েছেন। এর আগে 2024-এর সেপ্টেম্বরে কানাডার ভ্যাঙ্কুভারে গায়ক র্যাপার এপি ধিলোর বাড়িতে গুলি ছোড়ার ঘটনা ঘটে। সেবার অভিজিৎ কিংরা নামে বছর 25-এর এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। আবার 2023-এর নভেম্বরে ভ্যাঙ্কুভারে পাঞ্জাবি গায়ক এবং অভিনেতা গিপ্পি গ্রেওয়ালের বাড়ির বাইরেও গুলি চলে। সে সময় সিধু মুসেওয়ালা হত্যায় অভিযুক্ত লরেন্স বিষ্ণোইদের দলবল এই হামলার দায় স্বীকার করেছিল। বিশ্বের যে কোনো দেশের মতোই গেল সপ্তাহটি বাংলাদেশের জন্য ছিল ঘটনাবহুল। 7 দিনে যেভাবে সাগরে মিশেছে পদ্মা নদীর খরস্রোত, তেমনিভাবেই গতিশীল ছিল দেশের মানুষের জীবনযাত্রাও। চলুন জেনে নেই গেল 7 দিনে বাংলাদেশে ঘটে যাওয়া আলোচিত কিছু খবর। ঘটনাস্থল পুরান ঢাকা তো বটেই, দেশজুড়ে এখন আলোচনার বিষয় ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা। সমালোচনা হচ্ছে দিনের আলোয় সবার সামনে এমন ঘটনা হলো, কিন্তু কেউই বাঁচাতে এগিয়ে এলো না কেন? আসেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য। এর কারণ জানতে চাইলে সেখানকার ব্যবসায়ী ও অন্যান্যদের কাছ থেকে খুব একটা পরিষ্কার উত্তর মেলেনি। নামটাই বলতে এরকম শুনতেই না, সময়ও দিতে পারি না, কাজের ব্যস্ততা থাকি আমরা। ওর সাথে কি হয়েছে না হয়েছে, আমরা এক ব্যবসা করি, ওরা মেটাল ব্যবসা করে। আপনি তো ছিলেন সেদিন? ছিলাম, ঠিক আছে, আমি নামাজে গেছিলাম। আমরা ব্যবসায়ী, সবাই ব্যবসায়ী, আতঙ্ক কাজ করে বিদায় আমরা 8:30 মাইরা দিয়ে চলে গেছি। যার যার কাজে শেষে ব্যস্ত, আমি একজন কাস্টমার নিয়ে ব্যস্ত, আরেকজন অনেক কাজে গেছে, এরকম সবাই। এটা নিয়ে তার আমরা বসে থাকি না। যে দোকানগুলো আমরা উচ্ছেদ করেছি। এদিকে সোহাগ হত্যায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয় এজাহারভুক্ত 2 আসামি রাজীব ও সজীবকে। যারা আমাদের কাছে গ্রেফতার হয়েছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ঘটনায় যারা পলাতক রয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা করছি। চাঁদা না পেয়ে রাজধানীর পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা গুলির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে একে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে 5 কোটি টাকা চাঁদা দাবি করে জামিল নামে এক সন্ত্রাসী। না পেয়ে ওই প্রতিষ্ঠানে চালানো হয় হামলা, গুলি করা হয় এক কর্মকর্তাকে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় স্বস্তির কথা জানান ভুক্তভোগী ব্যবসায়ী। এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিও জানান তিনি। পল্লবী থানার ওসি, এসি এবং এডিসি পুলিশ সবাই আসছে এবং ডিসি পর্যন্ত আসছে, আইসা আমাদেরকে আশ্বস্ত করছে, বিভিন্ন ফুটেজ নিয়ে গেছে এবং তারা তৎপর আছে। পরের দিনে আমাদেরকে 10 জন পুলিশ সশস্ত্র অবস্থায় এলাকায় পাঠিয়ে দিয়েছে। সারাদিন তারা ছিল, তো তারা চেষ্টা করতেছেন। তাদের আচরণে আমরা বলতে হবে খুশি। ফেনীর 5 উপজেলায় এখনও পানিবন্দী 8,000 পরিবার। জেলা প্রশাসনের সবশেষ তথ্য বলছে 200টির বেশি আশ্রয়কেন্দ্রের মধ্যে বানভাসী মানুষ রয়েছে 9টিতে। পানি কিছুটা কমতে শুরু করায় অনেকে ফিরেছেন নিজের বসত ভিটায়। তবে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার অনেক গ্রাম ও আঞ্চলিক সড়ক এখনও পানির নিচে। ভেঙে যাওয়া বাঁধগুলো দিয়ে অব্যাহত রয়েছে পানি প্রবেশ। মুহুরী নদীর পানি রয়েছে বিপদসীমার নিচে। দর্শক, কানাডা ডায়েরির এবারের আয়োজনে ছিল এতটুকুই। দেখা হবে আবারও একই সময়ে সামনের সপ্তাহে চ্যানেল 24-এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কানাডা ডায়েরি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন canadadiary@channel24bd.tv এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।